দেখো আজকে আমরা যে ব্যাপারটা বুঝবো কোষ পর্দার যেটা আসল গঠন, কোষ পর্দার যেটা বিজ্ঞানসম্মত স্ট্রাকচার, যেটা পরবর্তীকালে দেখা যায় যে যেটা আমরা রবার্টসনের যেটা একক পর্দা মডেল পেয়েছিলাম সেটাও ভুল, যেটা ড্যানিয়েল ও ড্যাবসনের যেটা স্যান্ডউইচ মডেল সেটাও ভুল। যে মডেলটা সঠিক সেটা হচ্ছে সিঙ্গার ও নিকলসনের ফ্লুইড মোজাইক মডেল। যে মডেলটার নাম কি? ফ্লুইড মোজাইক মডেল, বা যেটাকে বাংলায় বলে তরল মোজাইক নকশা। তোমরা ক্লাস 9 এ দেখে পড়েছো যে তরল মোজাইক নকশা, যেটাকে বলছি ফ্লুইড মোজাইক মডেল। আমরা রবার্টসনের মতে যে কোষ পর্দার যে স্তরগুলো ছিল সেটা কি ছিল? পিএলপি ছিল না এলপিএল ছিল? দেখবে রবার্টসন বলেছিল একদম বাইরে প্রোটিন থাকে, মধ্যখানে দ্বিস্তরীয় লিপিড, একদম বাইরে প্রোটিন থাকে। ঠিক একই রকম ড্যানিয়েল ও ড্যাবসনও কিন্তু তাই বলেছিল। কিন্তু ফ্লুইড মোজাইক মডেল বলছে উল্টো কথা। কি বলছে? যে না, অ্যাকচুয়ালি কোষ পর্দার দুই প্রান্তে এরকম দ্বিস্তরীয় লিপিড থাকে। আর এই গোলাকার অংশগুলোকে আমরা কি বলেছিলাম? লিপিডের গোলাকার অংশগুলো কি? গ্লিসারল। আর এই সরু সরু এগুলোকে ফ্যাটি অ্যাসিড চেন। একটা ফ্যাট লিপিডের মধ্যে তো তাই থাকে গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড চেন। তো এখানে আমাদের ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী যে এখানে একদম বাইরে কি আছে? লিপিড আছে। এইদিকেও বাইরে কি আছে? লিপিড আছে। আর মধ্যখানে কি আছে? মধ্যখানে আছে প্রোটিন। তাহলে দেখো, যেটা রবার্টসনের যে মডেল তাদের ঠিক উল্টো বলছে না? রবার্টসনের মডেল বলেছিল একদম বাইরে কি আছে? প্রোটিন, মধ্যখানে দ্বিস্তরীয় লিপিড, আবার বাইরের দিকে প্রোটিন। এবং সিঙ্গার ও নিকলসনের ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী একদম দুই প্রান্তে থাকে লিপিড এবং এর মধ্যখানে থাকে কি? এর মধ্যখানে থাকে এরকম প্রোটিন। এবার এই প্রোটিনগুলো তিন রকমের হয়। যেমন আমরা দেখবে যে সমুদ্রের মধ্যে হিমশৈলের গুলো কিরকম থাকে, কিছু কিছু দেখবে মহাসমুদ্র, একটা বিরাট সমুদ্র, এই সমুদ্রের মধ্যে পুরোটাই কি হিমশৈল দেখতে পাও? তবে কোনো কোনো জায়গায় হিমশৈল হয়ে আছে। ঠিক সেরকম এখানেও দেখবো যে এটা যদি আমরা লিপিডটাকে একটা সমুদ্রের সাথে তুলনা করি, সেই লিপিডের সমুদ্রের মধ্যে কোথাও দেখবো কি আছে? হিমশৈলের মতো প্রোটিন আছে। সেই প্রোটিনগুলো, কিছু প্রোটিন দেখবো দুই স্তরের মধ্যবর্তী খানে, অর্থাৎ একদম এই স্তর থেকে শুরু হয়ে পরবর্তী স্তর অবধি আছে। কিছু প্রোটিন দেখবো যে একদম বাইরের দিকে আছে, এবং কিছু প্রোটিন দেখবো একটু ভেতরের দিকে আছে। অর্থাৎ আমরা এখানে তিন রকমের প্রোটিন পাবো। কি কি প্রোটিন? যে প্রোটিনগুলো একদম বাইরের দিকে থাকবে তাদেরকে বলা হয় পরিধিস্থ প্রোটিন। পরিধিস্থ প্রোটিন বা ইংরেজিতে বলে পেরিফেরাল। যে প্রোটিনগুলো ভেতরের দিকে থাকবে, মানে বাইরের দিকে নয় ভেতরের দিকে, তাদেরকে বলা হয় অন্তস্থ প্রোটিন। কি বলে? অন্তস্থ। ইংরেজিতে বলে ইন্টিগ্রাল। আর যে প্রোটিনগুলো দেখো এক প্রান্ত থেকে অন্য প্রান্ত অবধি একদম দুই প্রান্ত বরাবর আছে, তাদেরকে বলা হয় ট্রান্সমেমব্রেন প্রোটিন। কি বললাম? ট্রান্সমেমব্রেন প্রোটিন। ট্রান্সমেমব্রেন প্রোটিন মানে সেই প্রোটিনগুলো কোষ পর্দার দুই স্তরের একদম এই প্রান্ত থেকে পরবর্তী প্রান্ত অবধি থাকবে। তাহলে দেখো এখানে প্রোটিনগুলোকে আমরা দেখতে পাচ্ছি মধ্যখানে। ট্রান্সমেমব্রেন প্রোটিনগুলো আছে কোথায়? মধ্যখানে। তাহলে আমরা সিঙ্গার ও নিকলসনের যে ফ্লুইড মোজাইক মডেল, সেই মডেল অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে কোষ পর্দার প্রকৃত গঠন কিরকম হয়। না, দুই দিকে দুটো লিপিডের স্তর থাকে আর মধ্যখানে থাকে প্রোটিন। এই প্রোটিন তিন রকমের হয়। সেটা ট্রান্সমেমব্রেন প্রোটিন হতে পারে, মানে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, সেটা পরিধিস্থ প্রোটিন হতে পারে, সেটা অন্তস্থ প্রোটিন হতে পারে। দেখবে আমি যখন পড়াচ্ছিলাম আগের ক্লাসে বলেছিলাম যে একটা লিপিডের, এটা হচ্ছে গ্লিসারল আর এইটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। দেখবে তোমরা বাড়িতে দেখবে যদি কোনো গরম তেলের মধ্যে একটু জল পড়ে যায় কি হবে? দেখবে প্রচুর আওয়াজ হচ্ছে, ছ্যাঁক ছুঁক আওয়াজ হচ্ছে। কেন হচ্ছে? কেন এরকম হয়? তার কারণ হচ্ছে আমাদের যে লিপিডের গঠন, যে গ্লিসারল, এই গ্লিসারল হচ্ছে হাইড্রোফিলিক। কি বললাম? হাইড্রোফিলিক। ফিলিক মানে হচ্ছে ভালোবাসা, হাইড্রোফিলিক মানে যে জলকে ভালোবাসে।
ফ্যাটি অ্যাসিড যে আছে সে হচ্ছে হাইড্রোফোবিক। হাইড্রোফোবিক, ফোবিক মানে হচ্ছে যে ঘৃণা করে, যে ভয় পায় তাকে। যেমন হয় না আমাদের জলাতঙ্ক, জলাতঙ্কর ইংরেজি হচ্ছে হাইড্রোফোবিয়া। তাহলে আমরা লিপিডের মধ্যে দুটো পার্ট পাচ্ছি, একটা হচ্ছে গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড। তার মধ্যে জলকে পছন্দ করে কে? গ্লিসারল। কিন্তু জলকে পছন্দ করে না কে? ফ্যাটি অ্যাসিড। এবার তুমি ভাবো এই ফ্যাটি অ্যাসিড গুলো জলকে পছন্দ করে না, এবার তাহলে তুমি যদি জল দাও, জলের সাথে বন্ধুত্ব হবে না? বন্ধুত্ব হবে না, হবে না। তার জন্য আমরা রিঅ্যাকশনটা দেখতে পাই। তাহলে তুমি ভাবো কোষের বাইরে তো একটা কোষ, এই কোষের বাইরে তো এই কোষ পর্দাটা আছে। এবার মনে করো কোষ পর্দার বাইরে জল আছে, কারণ জলকে তো কোষের ভেতরে ঢুকতে হবে। তাহলে এবার কি করে ঢুকবে? জলকে তো কোষের ভেতরে ঢুকতে হবে। এবার গ্লিসারল গুলো অ্যালাউ করলেও ফ্যাটি অ্যাসিড অ্যালাউ করবে? মানে তুমি ভাবছো যে আমি বন্ধুকে বাড়ি নিয়ে যাবো, কিন্তু তোমার বাবা এলে তোমার বন্ধুকে তাকে একদম চড় মেরে বের করে দেবে। তাহলে তুমি তোমার বন্ধুকে বাড়ি নিয়ে যেতে পারবে? কি করে পারবে? তা তুমি পারবে একটা উপায়ে, তুমি যদি তোমার মায়ের মাধ্যমে বাবাকে ম্যানেজ করো, মাকে বলে বাবাকে একটু ইয়ে করে দাও, বাবা ভালো বন্ধু এরকম যেন না মারে, যেন উল্টো পাল্টা কথা যেন না বলে শেষ শোনো। তাহলে এখানেও জলটা কোষের মধ্যে ঢুকবে কি করে? কার মাধ্যমে ঢুকবে? ট্রান্সমেমব্রেন প্রোটিন মাধ্যমে। দেখো এর মধ্য দিয়ে গেলে কোনো লিপিডের সাথে সংস্পর্শ হবে? যদি এর মধ্য দিয়ে জলটা ঢোকে তাহলে কি এর কোনো সংস্পর্শ হবে? তাহলে ট্রান্সমেমব্রেন প্রোটিনের একটা গুরুত্বপূর্ণ উদাহরণ আছে, যেটা হচ্ছে পোরিন প্রোটিন। পোরিন, এই পোরিন প্রোটিন কি করে জলে প্রবেশে সাহায্য করে? দেখো আমি যে বলছি, পয়েন্ট করো তরল মোজাইক নকশা, পয়েন্ট করো তরল মোজাইক নকশা। তরল মোজাইক নকশা দেখো, এটি কোষ পর্দার, এটি কোষ পর্দার সবচেয়ে, এটি কোষ পর্দার সবচেয়ে গ্রহণযোগ্য মডেল। এটি কোষ পর্দার সবচেয়ে গ্রহণযোগ্য মডেল। দেখো এই মতবাদ অনুসারে, এই মতবাদ অনুসারে কোষ পর্দা, এই মতবাদ অনুসারে কোষ পর্দা, এই মতবাদ অনুসারে কোষ পর্দা দ্বিস্তরীয় লিপিড এবং তার মধ্যে বিক্ষিপ্ত অবস্থায় অবস্থিত প্রোটিন নিয়ে গঠিত। বিক্ষিপ্ত অবস্থায় অবস্থিত প্রোটিন নিয়ে গঠিত, মানে প্রোটিনগুলো কি রকম আছে? বিক্ষিপ্ত অবস্থায়। ঠিক আছে? এবং তুই ভাবো এটাকে কেন ফ্লুইড বলছে, কেন ফ্লুইডিটি বলছে? তুই ভাবো এই যে ফ্যাটি অ্যাসিড গুলো, এই ফ্যাটি অ্যাসিড গুলো মুভ করতে পারে, নিজেকে চক্রাকারে রোটেট করতে পারে, মানে এই ফ্যাটি অ্যাসিড গুলো ঘুরতে পারে, লাট্টু যেমন ঘোরে সেরকম এই ফ্যাটি অ্যাসিড গুলো ঘুরতে পারে। ইভেন তারা একে অপরের স্থান চেঞ্জ করতে পারে, এদের অনেক মুভমেন্টের নাম আছে। যেমন কোনো ফ্যাটি অ্যাসিড যদি একটা স্তর থেকে অন্য স্তরে চলে আসে, এই মুভমেন্টকে বলে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। কি বললাম? ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। আমাদের ফ্লিপ ফ্লপ মুভমেন্ট জানতে হবে না, কিন্তু এটুকু জেনে রাখো যে কেন একে তরল বলছি আমরা, ফ্লুইড কেন বলছি। ফ্লুইড এই কারণে বলছি কারণ এটা সুস্থির নয়, কারণ এরা নিজেদেরকে চক্রাকারে ঘুরতে পারে, তারা একটা স্থান পরিবর্তন করতে পারে, তারা এক লেয়ার থেকে অন্য লেয়ারে পর্যন্ত যেতে পারে। সেই জন্য একে আমরা কি বলছি? ফ্লুইড। বাস্তবে এইরকমই হয়। ঠিক আছে? গঠিত দাঁড়িয়ে দিয়ে লেখো। দেখো প্রোটিন গুলি তিন রকমের হয়। দাঁড়িয়ে দিয়ে লেখো প্রোটিন গুলি তিন রকমের হয়। যথা, প্রোটিনগুলি তিন রকমের হয়, যথা পরিধিস্থ, অন্তস্থ ও ট্রান্সমেমব্রেন প্রোটিন। তো আমরা দেখতে পাবো এই কখনো কখনো এরকম এই যে প্রোটিন, সেই প্রোটিনের সাথে
এরকম গ্লুকোজ যুক্ত থাকে, যেটাকে আমরা বলবো গ্লাইকোপ্রোটিন। প্রোটিনগুলি তিন রকমের হয়, যথা পরিধিস্থ, অন্তঃস্থ ও ট্রান্সমেমব্রেন। ট্রান্সমেমব্রেনটা বাংলায় উচ্চারণ করে লিখবে টয়লেফলাকা দন্ত নয় দন্ত স, আর যদি ইংরেজিতে লিখবে ইংরেজি যেই সঙ্গে লিখবে। তাহলে দিস ইজ অল অ্যাবাউট ফ্লুইড মোজাইক মডেল। লিখতে বোঝা যাচ্ছে না? তিন রকমের প্রোটিন নিয়ে গঠিত, যথা বললাম তো পরিধিস্থ, অন্তঃস্থ, ট্রান্সমেমব্রেন। বাংলায় বানানটা টয়লেফলাকার দন্ত নয় দন্ত স, ট্রান্স মেমব্রেন, ট্রান্সমেমব্রেন প্রোটিন। হ্যাঁ, তাহলে আমরা কোষ পর্দার যেটা সঠিক মডেল সেটা দেখলাম সিঙ্গার ও নিকলসনের। বিজ্ঞানীদের নাম মনে রেখো, সিঙ্গার এবং নিকলসন। তার যে মডেল সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। প্রথমে একক পর্দা মডেল, তারপরে স্যান্ডউইচ মডেল, হ্যাঁ, তিন নম্বরে তরল মোজাইক মডেল। হ্যাঁ, প্রথম দুটো তো ইনভ্যালিড, বাস্তবে সেগুলো হয় না। এই ছবিটা কি দাও? তাহলে জল যদি কোষ পর্দার একদিক থেকে অন্যদিকে যাবে কার মাধ্যমে? ট্রান্সমেমব্রেন প্রোটিন। এবং যেমন উদাহরণ কি বললাম, ক্লোরিন। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন দেয় ক্লোরিন হলো এক প্রকার ট্রান্সমেমব্রেন প্রোটিন, পরিধিস্থ প্রোটিন, অন্তঃস্থ প্রোটিন, ট্রান্সমেমব্রেন প্রোটিন। তো যেমন উদাহরণ লিখে রাখবে এখানে ট্রান্সমেমব্রেন প্রোটিন, যেখানে পয়েন্ট হবে এখানে উদাহরণটা লিখে রাখবে ক্লোরিন। ক্লোরিন এটা জল প্রবেশে সাহায্য করে। তাহলে আমরা বলেছিলাম যে আমরা কোষের বাইরে থেকে ভেতরের দিকে এবার আস্তে আস্তে প্রবেশ করব। তাহলে কোষের একদম বাইরে কি ছিল? কোষ প্রাচীর। তার সেইটাকে ভেদ করলি পেলাম কি? কোষ পর্দা। এমনকি বাড়ির একদম বাইরে থাকে বাড়ির প্রাচীর, তারপর এবার বাড়ির গেট। ভেতরে ঢোকার আগে তো একটা গেট থাকে না? এবার আমরা ঢুকবো এক একটা কোষীয় অঙ্গাণু। হয়েছে? বেশ, ফার্স্ট যে কোষীয় অঙ্গাণু বলো, পর্দাবিহীন কোষীয় অঙ্গাণুর নাম বলো। রাইবোসোম। একক পর্দাবৃত আর ইয়ার লাইসোসোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর দ্বি-একক পর্দাবৃত নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড। তার মধ্যে প্লাস্টিড পাবো আমরা কোন কোষে? উদ্ভিদ কোষে। বেশ, আমরা ফার্স্ট যে কোষীয় অঙ্গাণুটা জানবো এবার সেটি হচ্ছে রাইবোসোম। ফার্স্ট যে কোষীয় অঙ্গাণুটা আমরা জানবো সেটি হচ্ছে রাইবোসোম। রাইবোসোম পয়েন্ট করো। একটা কোষের মধ্যে রাইবোসোম কতগুলো থাকে? একটা, দুটো, অসংখ্য? কি বলবে? একটা কোষে রাইবোসোম একটা, দুটো, অসংখ্য, কোনটা থাকে? অসংখ্য থাকে। দেখো রাইবোসোম, দেখো এটি একটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু। এটি একটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু। আর রাইবোসোম কি বলেছিলাম? প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক, কোন ধরনের কোষে থাকে? সমস্ত কোষে। কারণ আমি বলেছিলাম যে রান্না হওয়ার যেমন প্রত্যেকের থাকে, প্রোটিন ভাবনা আছে, প্রোটিন তৈরি করছে, তাহলে প্রোটিন তো সবার লাগবে, প্রোক্যারিওটিক হোক ইউক্যারিওটিক হোক সবার লাগবে। দেখো এটি একটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু যা এটি একটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু যা প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক উভয় প্রকার কোষই বর্তমান। যা প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক। প্রোক্যারিওট কারা? আগের ক্লাসে আমরা বলেছিলাম প্রোক্যারিওট যারা অনুন্নত নিউক্লিয়াস, যেমন ব্যাকটেরিয়া। আর ইউক্যারিওট মানে যাদের উন্নত নিউক্লিয়াস, যেমন সমস্ত উন্নত উদ্ভিদ ও প্রাণী।
একটা তুই ভাবো অ্যামিবা ইউক্যারিওট না প্রোক্যারিওট? অ্যামিবা ইউক্যারিওটই হবে। মনে রাখবে ব্যাকটেরিয়া মানে মোনেরা রাজ্য ছাড়া বাকি সব ইউক্যারিওট। অ্যামিবা হচ্ছে প্রোটিস্টার অন্তর্গত। যখন আমরা জীবজগতের শ্রেণীবিন্যাস করবো তখন বুঝতে পারবো আরো সেটা হচ্ছে ইউক্যারিওট। তাহলে কি বললাম, এটি এক প্রকার এটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু, যা প্রোক্যারিওট ও ইউক্যারিওট উভয় প্রকার কোষই বর্তমান। এবার আমরা যদি রাইবোসোমের একটা ছবি দেখি কিরকম দেখতে পাবো, দেখতে পাবো এরকম কিছু আরএনএ নিয়ে তৈরি, এবং সেই স্ট্রাকচারটাকে আমরা যখন ভালো করে আঁকবো, আমরা কিরকম করে আঁকবো, অ্যাকচুয়ালি এরকম পর্দাবিহীন তো কোনো পর্দা আছে, কিন্তু যখন আমি এই ছবিটা আঁকবো তুমি তো দেখে বলবে যে এই বাবা এটা পর্দা আছে, কিন্তু বাস্তব স্ট্রাকচারটা যদি আমি আগে দেখিয়ে দিলাম, তো এইটাকে আমরা রিপ্রেজেন্ট করি কিভাবে, তাহলে আমরা দেখতে পাবো প্রতিটা রাইবোসোমে দুটো অধো একক আছে। এগুলো কি অধো একক বা ইংরেজিতে বলে সাব ইউনিট। তাহলে প্রতিটা রাইবোসোম কটা করে সাব ইউনিটে গঠিত? দুটো, একটা ছোট সাব ইউনিট, একটা বড় সাব ইউনিট। এবার এই যে প্রোক্যারিওটিক কোষ, প্রোক্যারিওটিক কোষে যে অধো একক দুটো থাকে আমরা দেখতে পাই, প্রোক্যারিওটিক কোষের মধ্যে একটা অধো একক থাকে 30s, এস মানে কি আমি পরে আসছি, আর একটা থাকে 50s। ভালো করে বুঝো। তাহলে আমি এটুকু বুঝতে পারলাম যে রাইবোসোম দুটো করে অধো একক বা সাব ইউনিট নিয়ে গঠিত। আমরা যদি প্রোক্যারিওটিক কোষ দেখি, প্রোক্যারিওটিক কোষের সাব ইউনিট দুটো কি কি, একটা হচ্ছে 30s আর একটা 50s। তাহলে টোটাল কত এস? না 70s। তুমি বলবে যোগে ভুল করছো তুমি, আমি পরে এক্সপ্লেইন করছি কেন 70s হচ্ছে। তাহলে প্রোক্যারিওটের ক্ষেত্রে রাইবোসোম কত এস প্রকৃতির? 70s প্রকৃতির, যেখানে ছোট সাব ইউনিটটা 30, বড় সাব ইউনিটটা 50। অন্যদিকে আমরা যদি ইউক্যারিওটিকদের দেখি, ইউক্যারিওটিক যে রাইবোসোম সেখানে ছোট সাব ইউনিটটা হয় 40s আর বড়টা হয় 60s। তাহলে টোটাল কত হওয়া উচিত? হয় 80s। কি বলবো যে যোগে কি ভুলভাল করছে, যোগে 40 60 80 এটা কবে থেকে হচ্ছে শুরু করলো, এক্সপ্লেইন করছি কেন। তাহলে আমরা ইউক্যারিওটদের ক্ষেত্রে আমরা যে রাইবোসোম পাবো সেটা কত? 80s, আর প্রোক্যারিওটদের 70s। বেশ, এবার ভালো করে বোঝো। তুমি ভাবো আমার দুটো হাতের, আমি দুটো হাতকে যখন আলাদা অবস্থায় রাখছি তখন তার ক্ষেত্রফল যা হবে, আমি দুটো হাতকে মানে আমি বলতে চাইছি আমি দুটো হাতকে যখন আলাদা অবস্থায় রাখছি তখন যা জায়গা নেবে, দুটো হাত কতটা জায়গা নিচ্ছে, যা জায়গা নেবে, দুটো হাতকে যদি আমি একটা হাতের উপর আরেকটা হাতকে রাখি সে কি বেশি জায়গা নিচ্ছে না কম জায়গা নিচ্ছে? কেন কম জায়গা নিচ্ছে? কারণ দুটোর, ভালো করে বোঝো, কারণ দুটোর সারফেস এক জায়গায়, একটা কমন তল। মানে কিরকম তুমি ব্যাপারটা বোঝো, কেন এখানে 70s হচ্ছে না, এর 30s আর 50s এর জায়গায় একটা কমন এরিয়া আছে, বুঝতে পারছো? এই কমন এরিয়াটার জন্য টোটাল যোগফল এখানেও দেখো 40s আর 60s এর মধ্যে একটা কমন এরিয়া আছে, সেই এরিয়াটার জন্য যত হয় না, যে ফর এক্সাম্পল তুমি ধরবে 100 টাকার কোনো জিনিস কিনছো, তোমাকে ডিসকাউন্ট দিল, তোমাকে নিশ্চয়ই 100 টাকায় ডিসকাউন্ট দেবে না, তোমাকে ডিসকাউন্ট দেবে কত? 5 টাকা, 95 টাকা। তাহলে সেখানে কমছে কত? 10, এ হচ্ছে কত? 70 ইউনিট, 70s। অন্যদিকে এখানে দেখো বড় আকারে বড়, সেই জন্য যে কমন এরিয়া সেটাও বড়, তার জন্য সেখানে দেখো 20 কমে যাচ্ছে। এবারে এস মানে কি? এস মানে হচ্ছে যে কোনো কোষীয় অঙ্গাণুকে যদি আমরা ঘোরাই, একটা যন্ত্র আছে, যন্ত্রটার নাম হচ্ছে সেন্ট্রিফিউজ। সেই যন্ত্রতে কি করা হয়, খুব দ্রুততার সাথে কোষীয় অঙ্গাণুগুলোকে ঘোরানো হয়। এবার সেই কোষীয় অঙ্গাণুগুলো কত তাড়াতাড়ি অধঃক্ষেপিত হচ্ছে সেই হারকে বলে এস। এসটা কতটা এসছে? এস ইকুয়ালস টু হচ্ছে ভেদবার্গ কনস্ট্যান্ট, ইংরেজিতে বলে অধঃক্ষেপণ গুণাঙ্ক। কি বললাম? অধঃক্ষেপণ গুণাঙ্ক মানে কি, কোন একটা কোষীয় অঙ্গাণু কত তাড়াতাড়ি অধঃক্ষিপ্ত হচ্ছে সেই অধঃক্ষেপণের হারকে বলে এস। তার মানে কি এদের অধঃক্ষেপণের হার বেশি কম কার থেকে? এর থেকে। তার মানে কি এদের রাইবোসোম আকারে বড়। বেশ, এবার লেখো তাহলে আমি এটা বলছি যে এই ছবিটা ফার্স্ট লিখে রাখো, ইউক্যারিওটদের আর প্রোক্যারিওটদের ক্ষেত্রে কত হচ্ছে। এইটা না দেখালেও চলবে। ইউক্যারিওট প্রোক্যারিওটদের ক্ষেত্রে যে মানে অধো একক দুটো কি কি, একটা 30s আর একটা 50s। অন্যদিকে ইউক্যারিওটদের ক্ষেত্রে একটা 60s একটা 40s।
তাহলে বোঝা গেছে কেন ওখানে কমলো, কেন মানে যোগফলটা কমে যাচ্ছে, বোঝা গেছে। তাহলে এখানে একটা কমন ইন্টারফেস আছে, মানে কমন ফেস আছে, দুটোর মধ্যে একটা সেম জায়গা আছে। তাহলে রাইবোসোম অ্যাকচুয়ালি তৈরি কি নিয়ে, এগুলো কি আরএনএ, কি এগুলো আরএনএ। আরে আরএনএ দেখবে তোমরা ক্লাস 10 এই পড়েছিলে, আরএনএ তিন প্রকার, একটা এমআরএনএ, একটা আরআরএনএ আর একটা টিআরএনএ। আরআরএনএ এর পুরো কথা হচ্ছে রাইবোসোমাল আরএনএ, মানে যারা রাইবোসোম তৈরি করে, ঠিক আছে। তাহলে এটা লিখে রাখো যে রাইবোসোম আরআরএনএ নিয়ে গঠিত, রাইবোসোম আরআরএনএ নিয়ে গঠিত। রাইবোসোমের কাজ কি? প্রোটিন সংশ্লেষ করা। তার আগে প্রোটিন সংশ্লেষ করার আগে ফার্স্ট এটা লিখেছো তো, তাহলে পরীক্ষা যদি প্রশ্ন দেয় রাইবোসোম কি ধরনের আরএনএ নিয়ে গঠিত, আরআরএনএ। ক্লিয়ার? তাহলে এত অবধি বোঝা গেছে। এবার এখানে এই 60S এর যে সাব ইউনিট, সেখানে একটা স্পেশাল আরএনএ থাকে, সেই আরএনএটাকে বলা হয় 16S আরআরএনএ। এখানে যে আরএনএটা থাকে সেটা কত? 16S। 50S এর একটা যে আরএনএ থাকে সেটা হচ্ছে 23S আরআরএনএ। কারণ আমি কি বললাম, আরএনএ নিয়েই তো তৈরি, রাইবোসোম আরআরএনএ নিয়েই তৈরি, আর এখানে কিছু প্রোটিন থাকে, আর যেগুলো স্পেশালি প্রতিটা সাব ইউনিটে এই আরআরএনএ এর সাথে কি থাকে? প্রোটিন। ঠিক একই রকম এই যে 40S, সেখানেও আমরা পাবো 18S আরআরএনএ পাবো। আর 60S এ আমরা দেখতে পাবো অনেক রকমের আরআরএনএ পাই, তার মধ্যে আমি একটা লিখে রাখছি 28S আরআরএনএ। এখানে তিন রকমের আরআরএনএ থাকে, আমি সেগুলো যাচ্ছি না, তোমাদের এগুলো থেকে প্রশ্ন দেওয়ার সম্ভাবনা কম, যদি দিয়ে দেয় 16S আরআরএনএটা দিতে পারে। যে 16S, কারণ এইটা হচ্ছে আইডেন্টিফাইং ক্যারেক্টার প্রোক্যারিওটদের 16S আরআরএনএ, এবং এর উপর অনেক রিসার্চ হয় আর কি। তো 16S আরআরএনএ থাকে কোথায়? প্রোক্যারিওটদের কোন সাব ইউনিটে? 30S, ছোট হবে একদম, ঠিক আছে। এবং কাজ মানে রাইবোসোমের কাজ ওই পাতাতেই হয়ে যাবে, ওই পাতাতেই হয়ে যাবে, নিচেটাতে। এবং কাজ কাজে লেখো যে প্রোটিন সংশ্লেষ করে, প্রোটিন সংশ্লেষ করে, প্রোটিন সংশ্লেষ করে, তাই রাইবোসোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলে। প্রোটিন সংশ্লেষ করে তাই রাইবোসোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলে। তাহলে রাইবোসোম কোষে কোথায় থাকে? তোমাকে যদি বলা হয় যে কোষে কোথায় রাইবোসোম থাকে, হ্যাঁ, প্রোটিন তৈরি হয় কোথায়? কোষের কোথায়? লেখা রাখো, দেখো কোষের সাইটোপ্লাজমে, দেখো কোষের সাইটোপ্লাজমে, সাইটোপ্লাজম মানে বুঝতে পারছো নিউক্লিয়াস বাদে যে জলীয় অংশটা, কোষের সাইটোপ্লাজমে কমা ইআর, ইআর মানে এন্ডোপ্লাজমিক জালিকা রেটিকুলাম, ইআর এর গাত্রে, মানে গায়ে আমরা দেখবো ইআর এর গায়ে, এবং নিউক্লিয় পর্দায়, এবং নিউক্লিয় পর্দায় রাইবোসোম অবস্থান করে, রাইবোসোম অবস্থান করে। তাহলে নিউক্লিয়াসের ভেতরে কি প্রোটিন তৈরি হবে? না, প্রোটিনটা তৈরি হবে কোথায়? মেইনলি সাইটোপ্লাজম, ঠিক আছে। এবং নিউক্লিয় পর্দায় রাইবোসোম অবস্থান করে। নিউক্লিয় পর্দা মানে নিউক্লিয় পর্দার বাইরে দিকে। আমরা যখন নিউক্লিয়াস করবো এখন তাহলে বুঝতে পারবো। লেখো উল্লেখ্য, লেখো উল্লেখ্য, লেখো উল্লেখ্য, লেখো উল্লেখ্য সাইটোপ্লাজমে, লেখো উল্লেখ্য দিয়ে লেখো সাইটোপ্লাজমে প্রোটিন সংশ্লেষের সময় সাইটোপ্লাজমে প্রোটিন সংশ্লেষের সময়
অনেকগুলি রাইবোসোম mRNA এর উপর অবস্থান করে। অনেকগুলি রাইবোসোম mRNA এর উপর অবস্থান করে। একে পলিরাইবোসোম, পলি মানে অনেকগুলি, পলিরাইবোসোম বা পলিজোম বলে। একে পলিরাইবোসোম বা পলিজোম বলে। একে পলিরাইবোসোম বা পলিজোম বলে, ছবিটাকে নাও। পলিরাইবোসোম বা পলিজোম বলে, ছবিটাকে নাও। তাহলে পলিজোম কি? পলিজোম কাকে বলবো না, পলিজোম হচ্ছে কোষে যখন প্রোটিন তৈরি হয় তখন দেখো mRNA এর উপর রাইবোসোম গুলো অবস্থান করে। এবং এই কিভাবে প্রোটিন তৈরি হয় তোমরা ক্লাস 12 এ জানতে পারবে। তখন দেখো ক্লাস 12 এর 4th সেমিস্টার, একদম শেষ সেমিস্টার না 3rd সেমিস্টার, টোটাল 4টে। প্রথম দুটো সেমিস্টার হচ্ছে 11 আর 3rd আর 4th নিয়ে হচ্ছে 12। এবং 3rd আর 4th সেমিস্টার তোমাদের বাইরে স্কুলে হবে, আর 1 আর 2 হবে তোমাদের যে স্কুলে পড়ো সেই স্কুলে। তার মধ্যে 1 আর তৃতীয়, যেটা প্রথম আর তৃতীয় হবে এমসিকিউ, আর দ্বিতীয় আর চতুর্থ হবে বড় কোশ্চেন, মানে 2 5। হ্যাঁ 5 বড় প্রশ্ন হ্যাঁ 5 না, তো 5টা ভাঙা থাকবে। তাহলে পলিজোম কি বোঝা গেল? পলিজোম থেকে কিন্তু প্রশ্ন দেয়। নেক্সট আমরা যে কোষীয় অঙ্গাণু সম্বন্ধে জানবো সেটি হচ্ছে নিউক্লিয়াস। সেটি হচ্ছে নিউক্লিয়াস। তাহলে রাইবোসোম থেকে কি রকম প্রশ্ন দিতে পারে? রাইবোসোম থেকে প্রশ্ন দিতে পারে প্রোক্যারিওটিক কোষের রাইবোসোম কি প্রকৃতির, 70s, ইউক্যারিওটিক কোষের 80s। 80s এর সাব ইউনিট দুটো কি কি, 40 এবং 60, আর 70s এর 30 এবং 50। ভুল করে যেন 80s টা 30 আর 50 করে দিও না, ভুল হয়ে যাবে। এখান থেকে প্রশ্ন দিতে পারে যে প্রোটিন ফ্যাক্টরি কোন কোষীয় অঙ্গাণুকে বলে, পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু কাকে বলে। এখান থেকে প্রশ্ন দিতে পারে পলিজোম কি, পলিজোম কি না কোষের সাইটোপ্লাজমে, হয়তো স্টেটমেন্ট বেসড কোশ্চেন দিল। তাহলে সাইটোপ্লাজমে যখন প্রোটিন তৈরি হয় তখন mRNA এর উপর অনেকগুলো রাইবোসোম গিয়ে অবস্থান করে, এটাকে আমরা বলছি পলিরাইবোসোম বা পলিজোম। নেক্সট পয়েন্ট করো নিউক্লিয়াস। দেখো এটি নিউক্লিয়াস, দেখো এটি কোষের সর্ববৃহৎ কোষীয় অঙ্গাণু। এটি কোষের সর্ববৃহৎ কোষীয় অঙ্গাণু। এটি কোষের সর্ববৃহৎ কোষীয় অঙ্গাণু। এটি কোষের সর্ববৃহৎ কোষীয় অঙ্গাণু যা দ্বি-একক পর্দা বেষ্টিত। তাহলে আমরা দেখেছিলাম দ্বি-একক পর্দা বেষ্টিত নিউক্লিয়াস। তাহলে সবথেকে বড় কোষীয় অঙ্গাণুকে নিউক্লিয়াস। দিলে এটি কোষের, দাঁড়িয়ে দিলে এটি কোষের যাবতীয়, এটি কোষের যাবতীয় বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে বলে, এটি কোষের যাবতীয় বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে বলে একে কোষের মস্তিষ্ক বলে। কোষের মস্তিষ্কটা আন্ডারলাইন করবে বা ইনভার্টেড কমার মধ্যে লিখবে। একে কোষের মস্তিষ্ক বলে, একে কোষের মস্তিষ্ক বলে। তাহলে নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক। এবার আমরা যদি একটা নিউক্লিয়াসের স্ট্রাকচার দেখি কি রকম হবে না, নিউক্লিয়াসের যদি আমরা স্ট্রাকচার দেখি আমরা দেখব একদম বাইরে আছে কে, একদম বাইরে আছে নিউক্লিয় পর্দা। তো সেই নিউক্লিয় পর্দা কয়টা একক পর্দা বেষ্টিত, দ্বি-একক পর্দা বেষ্টিত।
দেখো এইটা হচ্ছে বহিঃপর্দা আর এইটা হচ্ছে অন্তঃপর্দা। তাহলে এই যে এটা আমরা নিউক্লিয়াস কি বলবো, এটা আমরা বলবো নিউক্লিয় পর্দা। তোমরা দাঁড়িয়ে লেখো, একটি আদর্শ নিউক্লিয়াস 4টি অংশ নিয়ে গঠিত। একটি আদর্শ নিউক্লিয়াস 4টি অংশ নিয়ে গঠিত, যথা একটি আদর্শ নিউক্লিয়াস 4টি অংশ নিয়ে গঠিত, যথা নিউক্লিয় পর্দা, যথা নিউক্লিয় পর্দা, কমা নিউক্লিয় জালিকা, যেটা হচ্ছে মেন আর কি বলতে পারো, নিউক্লিয় জালিকা, নিউক্লিয় রস বা নিউক্লিয় প্লাজমা, নিউক্লিয় রস বা নিউক্লিয় প্লাজমা এবং নিউক্লিওলাস, নিউক্লিওলাস এবং নিউক্লিওলাস। তাহলে আমরা 4টে অংশ ফার্স্ট দেখে নিই। আমরা নিউক্লিয়াসের একদম বাইরে যে দ্বি একক পর্দা পাচ্ছি সেটা কি, নিউক্লিয় পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেন। ভেতরে আমরা যে জলীয় অংশটা পাচ্ছি, এই জলীয় অংশটা পাচ্ছি, যে অর্ধতরল অংশটা পাচ্ছি সেটা কি, সেটা হচ্ছে নিউক্লিয় রস বা নিউক্লিয় প্লাজমা। এবার এই নিউক্লিয় রসের মধ্যে আমরা দেখতে পাবো একটা এরকম জালিকাকার অংশ রয়েছে। সেই জালিকাকার অংশটাকে আমরা কি বলবো, নিউক্লিয় জালিকা। এবং এই নিউক্লিয় জালিকাটাই প্রকৃতপক্ষে ডিএনএ। নিউক্লিয়াসের মধ্যে আসল কি, ডিএনএ। সেই ডিএনএটা আমরা কি হিসেবে পাচ্ছি, নিউক্লিয় জালিকা। এছাড়া আমরা নিউক্লিয়াসের মধ্যে একটা এরকম গাঢ় অংশ দেখতে পাবো, যেটাকে বলা হয় নিউক্লিওলাস। নিউক্লিওলাস। এবং তুমি জানো নিউক্লিওলাসের প্রধান কাজ কি, তোমরা ক্লাস 10 এ পড়েছিলে একবার। দেখবে একটা নিউক্লিওলাস উৎপন্ন হয় কোথা থেকে বলতে পারবে, এনওআর অঞ্চল। মনে আছে ক্রোমোজোমের এনওআর অঞ্চল, এর পুরো কথা কি ছিল, নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন, মানে যেখানে নিউক্লিওলাস উৎপন্ন হয়। তাহলে নিউক্লিওলাস থেকে কি উৎপন্ন হয় না, নিউক্লিওলাস থেকে মেইনলি যেটা উৎপন্ন হয় সেটি হচ্ছে আরআরএনএ। আরআরএনএ কি বানায়, রাইবোজোম বানায়। সেই জন্য নিউক্লিওলাসকে বলা হয় রাইবোজোম ফ্যাক্টরি। প্রোটিন ফ্যাক্টরি কাকে বলছিলাম, রাইবোজোমকে। রাইবোজোম ফ্যাক্টরিকে নিউক্লিওলাস। তাহলে আমরা 4টে অংশ কি কি বোঝা গেল, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় জালিকা, নিউক্লিয় রস আর নিউক্লিওলাস। এবং এই যে নিউক্লিয় পর্দা, এর বাইরের ত্বকে মানে বাইরের গাত্রে আমরা দেখবো অসংখ্য এরকম দানাদার কে আছে, হ্যাঁ রাইবোজোম। দেখো আমি বললাম না যে রাইবোজোম থাকে কোথায় কোথায়, বলেছিলাম রাইবোজোম থাকে সাইটোপ্লাজমে, রাইবোজোম থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গাত্রে, আর থাকে নিউক্লিয় পর্দার গাত্রে। এগুলো কি, এগুলো হচ্ছে রাইবোজোম। ভেতরের দিকে নয় কিন্তু বাইরের দিকে। ছবিটা তাহলে একটা ছবি দেখে তোমার কিন্তু সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। ছবি অত আর্টিস্টিক না, দ্রুততার সাথে আঁকতে হবে, অত সময় দেওয়া যাবে না ছবিতে। দ্রুততার সাথে আঁকতে হবে, জাস্ট সায়েন্টিফিক হোক, আর্টিস্টিক হওয়ার দরকার নেই, সায়েন্টিফিক হলেই হবে। এবার আমার তোমাদের কাছে একটা প্রশ্ন, তোমরা আঁকতে আঁকতে প্রশ্নটার উত্তর ভাবো। নিউক্লিয় পর্দার মাঝে এরকম এই ছিদ্রগুলো কেন এলো, এই যে ছিদ্রগুলো, হ্যাঁ যদি ছিদ্রগুলো না থাকতো তাহলে কি হতো, পুরোটাই তো প্রোটেক্ট হতো আরো বেশি ভালো। ছিদ্রগুলো কেন হলো, দুটো নিউক্লিয়াস
দুটো নিউক্লিয়াস, কোষের মধ্যে একটা নিউক্লিয়াস থাকে। আরে ওই এটা বলিস না তো লেগে গেছে। কোনো গেস, কোনো আইডিয়া? হয়েছে? বেশ, দেখো এই যে ছোট ছোট যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছ, এইগুলোকে বলা হয় নিউক্লিয় ছিদ্র। কি বললাম? নিউক্লিয় ছিদ্র। এই ছিদ্রগুলো কেন আছে? দেখো এই ছিদ্রগুলোকে যতটা আমরা সরল ভাবছি এত সরল স্ট্রাকচার নয়, অনেক জটিল স্ট্রাকচার। এই ছিদ্রগুলো আছে কেন? এক নাম্বার যেটা কারণ সেটা হচ্ছে ভেতরে কি আছে, মানে ডিএনএ। এই নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ থেকে কি তৈরি হয় না, আরএনএ তৈরি হয়। একটা কোষের মধ্যে ভালো করে সিকোয়েন্সটা বুঝবে, একটা কোষের মধ্যে অ্যাকচুয়ালি আমার যে ডিএনএ, তুমি ভাবো আমার গায়ের রং নির্ধারণ করছে কে? আমার গায়ের রং নির্ধারণ করছে আমার ডিএনএ এর মধ্যে উপস্থিত কিছু জিন। আমার ডিএনএ এর মধ্যে উপস্থিত কিছু জিন। যদি আমার গায়ের বর্ণ সাদা বা আমার গায়ের রং ফর্সা হওয়ার জিন থাকে তাহলে গায়ের বর্ণ ফর্সা হবে। যদি কালো অর্থাৎ মেলানিন বেশি উৎপন্ন হয় তাহলে কালো হবে। তার মানে কি ডিএনএ এর মধ্যে কি আছে? জিন আছে। এবার এই ডিএনএটা কি করে আমার এই বর্ণটা নির্ধারণ করছে? তা তুমি মনে রাখবে যে কোনো বৈশিষ্ট্য আলটিমেটলি নির্ধারিত হচ্ছে কোনো প্রোটিন দ্বারা, কোনো প্রোটিন দ্বারা। একটা সিকোয়েন্স বলছি, সেই সিকোয়েন্সটা আজীবন মনে রাখবে। ডিএনএ থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে আরএনএ, আর আরএনএ থেকে তৈরি হয় প্রোটিন। এই ধাপগুলো ভুলে গেলে চলবে না, আজীবন মনে রাখতে, কারণ অ্যাডভান্স বায়োলজিতেও এইটাই ভিত্তি। তাহলে কোষের ডিএনএ থেকে কি তৈরি হবে? আরএনএ। আরএনএ থেকে তৈরি হবে প্রোটিন। প্রোটিন তৈরি হবে কোথায়? প্রোটিন তৈরি হবে কোথায়? স্থান কোথায়? রাইবোসোম। রাইবোসোম আছে কোথায়? সাইটোপ্লাজমে, মানে নিউক্লিয়াসের ভিতরে তো নেই। তাহলে প্রোটিন তৈরি হতে গেলে আমাদের উৎপত্তির স্থানটা কোথায়? সাইটোপ্লাজম। ঠিক আছে? এবার আরএনএটা তৈরি হচ্ছে কোথায়? না, ডিএনএ থেকে আরএনএ কোথায় তৈরি হয়? নিউক্লিয়াসের ভিতরে। তাহলে এবার তুমি ভাবো নিউক্লিয়াসের ভিতরে তৈরি হচ্ছে ডিএনএ থেকে আরএনএ, আর এই আরএনএ থেকে প্রোটিন তৈরি হচ্ছে সাইটোপ্লাজমে। তাহলে তো এই আরএনএটাকে তো বাইরে বেরিয়ে আসতে হবে। কোথা থেকে বেরিয়ে আসতে হবে? নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে আসতে হবে। কোন দিকে আসবে? যদি পুরোটাই ঘেরা থাকতো আসতে পারতো? এই ছিদ্রগুলো দিয়ে আসবে। বুঝে গেল? তাহলে আমরা নিউক্লিয়াসের মধ্যে কি তৈরি হয়? ডিএনএ থেকে আরএনএ। এটা হচ্ছে আমাদের জীবনের ভিত্তি, এটা বলা হয় সেন্ট্রাল ডগমা। কি বললাম? ডিএনএ থেকে তৈরি হবে আরএনএ, আরএনএ থেকে তৈরি হবে প্রোটিন। এবার ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় কোথায়? আমাদের নিউক্লিয়াসে। অন্যদিকে আরএনএ থেকে প্রোটিন তৈরি হয় কোথায়? সাইটোপ্লাজমে। সেই জন্য এই আরএনএ গুলোকে বেরিয়ে আসতে হবে। কোথায় বেরিয়ে আসতে হবে? সাইটোপ্লাজমে বেরিয়ে আসতে হবে। সেই জন্য এই ছিদ্রগুলো রয়েছে। তাহলে নিউক্লিয় ছিদ্র কেন রয়েছে? বোঝা গেল সিগনিফিকেন্সটা? কারণ নিউক্লিয়াসে উৎপন্ন যে আরএনএ সেটাকে বেরিয়ে আসতে হবে। কোথায় আসতে হবে? সাইটোপ্লাজমে। ক্লিয়ার? বেশ, তাহলে এখানে জাস্ট আর কি লিখবে? এখানে এইটাই লিখে রাখো, এই ধাপটা লিখে রাখো যে ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন। দেখো তোমাদের গাদা লিখিয়ে দেবো, তোমরা সেটা মুখস্থ করবে সেসব জামানা নেই। এখন তোমাদের এমসিকিউ লেভেলের কোশ্চেন। তুমি ছবি থেকে, আমি কি বলছি, আমি তোমার কনসেপ্ট বুঝিয়ে দিচ্ছি, ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে এবার যাই প্রশ্ন দিক তুমি পারবে কি পারবে না? ডেফিনেটলি পারবে। তোমাকে ছবি দেখে বুঝতে হবে আচ্ছা এই জিনিস এই উত্তর। এই ডিএনএ থেকে আরএনএ, এটা এই ঘটনাটা ঘটছে কোথায়? এটা ঘটছে নিউক্লিয়াসে। আর এই আরএনএ থেকে প্রোটিন এটা ঘটছে কোথায়? সাইটোপ্লাজম। এটা লিখে রাখো। দিয়ে রাখো নিউক্লিয় ছিদ্রের মাধ্যমে, দেখো নিউক্লিয় ছিদ্রের মাধ্যমে, নিউক্লিয় ছিদ্রের মাধ্যমে
নিউক্লিয়াসে উৎপন্ন আরএনএ, নিউক্লিয়াসে উৎপন্ন আরএনএ সাইটোপ্লাজমে আসে, সাইটোপ্লাজমে আসে। কেন সাইটোপ্লাজমে আসতে হবে? কারণ আমার প্রোটিন ফ্যাক্টরি আছে কোথায়? সাইটোপ্লাজমে। মানে প্রোটিন ফ্যাক্টরি মানে কি? রাইবোজোম। আমার রাইবোজোম আছে সাইটোপ্লাজমে। মানে তুমি ভাবো তোমার বাড়িতে গম আছে, তুমি আটা বানাতে চাইছো, তোমার বাড়িতে আটা তৈরি হয়ে যাবে? তোমাকে নিয়ে আসতে হবে। কোথায় নিয়ে আসতে হবে? যেখানে আটা চাকি আছে, ওদের আটা চাকির কাছে নিয়ে আসতে হবে। মানে এখানে প্রোটিন ফ্যাক্টরির কাছে আরএনএটাকে আনতে হবে। সেই আরএনএটা আসবে কোথায়? আসবে তার মানে রাইবোজোমের কাছে আসবে। ঠিক আছে? নিউক্লিয় ছিদ্রের মাধ্যমে নিউক্লিয়াসে উৎপন্ন আরএনএ কোষের সাইটোপ্লাজমে আসে। চলো নেক্সট কোশ্চেনে যাই। আর একটা পয়েন্ট করে দিই, দুটো নিউক্লিয় পর্দার মধ্যখানে দেখো একটা গ্যাপ আছে, দেখতে পাচ্ছ? যে কোনো, ভালো করে শুনবে, যে কোনো কোষীয় অঙ্গাণু মানে যেগুলো দ্বিএকক পর্দাকৃত কোষীয় অঙ্গাণু, তার দুটো পর্দার মাঝে একটা গ্যাপ আছে, এটা তরল দ্বারা পূর্ণ থাকে এবং সেই জায়গাটার নাম জিজ্ঞেস করে। এর ক্ষেত্রে এই জায়গাটার নাম, মানে যে কোনো কোষীয় অঙ্গাণুর ক্ষেত্রে থাকবে, মাইটোকন্ড্রিয়াতে পাবে, প্লাস্টিডেও পাবে, নামটা হবে কি? প্রথম অক্ষরটা হবে পেরি। তাহলে এখানে কি হবে? পেরি নিউক্লিয়ার স্পেস বা স্থান, পেরি নিউক্লিয়ার স্পেস। তাহলে মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে কি হবে? পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। সেটা যদি প্লাস্টিডের ক্ষেত্রে হবে কি হবে? পেরি প্লাস্টিডিয়াল স্পেস। ঠিক আছে? তাহলে আমরা এই হচ্ছে আমাদের যাবতীয় সবকিছু। দিস ইজ নিউক্লিয়াস। নেক্সট আমরা যে কোষ অঙ্গাণুটা পড়ব, যেটাকে বলা হয় কোষের শক্তিঘর, মানে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া সব কোষে থাকে? থাকে। এই নিউক্লিয়াস সব কোষে থাকে? প্রোক্যারিওটিক কোষে কি থাকে? নিউক্লিয়াস থাকে? কি থাকে পরিবর্তে? মেসোজোম থাকে নিউক্লিয়াস পরিবর্তে। বা না, মাইটোকন্ড্রিয়া পরিবর্তে মেসোজোম থাকে। নিউক্লিয়াসের পরিবর্তে কি থাকে? নিউক্লিওয়েড বা জেনোফোর। ছিল না ব্যাকটেরিয়া কোষের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে নিউক্লিওয়েড বা জেনোফোর থাকে? আমি বলেছিলাম কি তাদের তো অনুন্নত ব্যাপার। তুমি ভাবো গরিব লোক, যে গরিব লোক হবে তার কাছে টাকা পয়সা দেখবে ওই আরে আলমারি নেই, তাহলে লকারের তো গল্প আসবে কোথা থেকে? তাদের টাকা পয়সা কোথায় থাকবে? বিছানার তলায়, কোনো কৌটো আছে কৌটোর ভেতরে, রান্নাঘরে। তাহলে ব্যাকটেরিয়ারও তাই, মানে মেন যে জেনেটিক পদার্থ ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু যারা ধনী ব্যক্তি, মানে যারা ইউক্যারিওটিক কোষ, তাদের লকার থাকবে, লকারের ভেতরে আবার লকার থাকবে, সেখানে আবার একটা লকার দিয়ে ঢোকানো থাকবে তার ভিতরে। বুঝতে পারলে? তো সেরকম তো মাইটোকন্ড্রিয়া আমরা দেখবো ইউক্যারিওটিক কোষে রয়েছে। দেখো এটি প্রাণী কোষের ক্ষেত্রে দ্বিতীয় বৃহৎ কোষীয় অঙ্গাণু। তারপরে সব থেকে বড় কে ছিল? নিউক্লিয়াস। তার থেকে ছোট মাইটোকন্ড্রিয়া। এটি প্রাণী কোষের ক্ষেত্রে, এটি প্রাণী কোষের ক্ষেত্রে দ্বিতীয় বৃহৎ কোষীয় অঙ্গাণু। এটি দ্বি-একক পর্দা বেষ্টিত, এটি দ্বি-একক পর্দা বেষ্টিত, এটি দ্বি-একক পর্দা বেষ্টিত, যা কোষীয় শ্বসনের মাধ্যমে, যা কোষীয় শ্বসনের মাধ্যমে এটিপি, এটিপির পুরো কথা, হ্যাঁ অ্যান্টিডায়াবেটিক হরমোন, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তুই ভাবো তুমি একটা, তুমি তো মুড়ি খাচ্ছ, মুড়ির মধ্যে কি আছে? ইউরিন। মুড়ির মধ্যে তো কোনো শক্তি আছে, সেই শক্তিটা, সেই জন্য মুড়ি খেলে তোমার গায়ে শক্তি আসছে। তুমি মুড়ির মধ্যে শক্তি না থাকতো তাহলে শক্তি পেতে? ইউরিয়ার মধ্যে ভেজাল, মুড়িটা যাতে ভালো ফলে সেই জন্য ইউরিয়া মেশাচ্ছে লোকে, সেটা তো নয়। তো অ্যাকচুয়ালি আছে কি? এটিপি আছে। সেই এটিপিটা যখন আমাদের শরীরে আসছে আমরা শক্তি পেয়েছি। খাবারের মধ্যে মেইনলি আছে কি? এটিপি আছে। তাহলে কি বললাম? কোষীয় শ্বসনের মাধ্যমে এটিপি উৎপন্ন হয় বলে, আমি লাইনটা কি বললাম আমাকে রিপিট করো তো, যা বা যেখানে, না কি বললাম? যা কোষীয় শ্বসনের মাধ্যমে এটিপি
এটিপি উৎপন্ন করে লেবর, যা কোষীয় শ্বসনের মাধ্যমে এটিপি উৎপন্ন করে, তাই একে কোষের শক্তিঘর বলে। তাই একে কোষের শক্তিঘর, ইংরেজিতে বলে পাওয়ার হাউস, পাওয়ার হাউস অফ সেল। তাই একে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস অফ সেল বলে। তাই একে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস অফ সেল বলে। এবার আমরা গঠনটা দেখি। আমরা যদি মাইটোকন্ড্রিয়ার গঠন দেখি কি রকম দেখতে পাবো, দেখো ভালো করে লক্ষ্য করো। ধরো আমি মাইটোকন্ড্রিয়া এরকম কোষের মধ্যে রয়েছে, সেটাকে আমি সেকশন করছি, মানে এই যে এটাকে আমি এরকম প্রস্তুচ্ছেদ করছি, তাহলে কি রকম স্ট্রাকচার দেখতে পাবো দেখো। দেখতে পাবো যেটা বহিঃপর্দা সেটা স্মুথ মসৃণ, কোনো অসুবিধা নেই, বহিঃপর্দাটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু অন্তঃপর্দা যেটা মানে ভেতরের দিকে যে পর্দাটা, দেখো ভেতরের দিকে এরকম আঙুলের মতো প্রবর্ধক সৃষ্টি করেছে, স্থানে স্থানে এরকম ঢুকে গিয়ে আঙুলের মতো প্রবর্ধক সৃষ্টি করেছে। এটা কোন পর্দাটা? ভেতরের পর্দাটা। কেন করেছে, কেন ভিতরের দিকের পর্দাটা এরকম স্থান করেছে সেটা আসার আগে আমরা বলে দিই, এটা হচ্ছে কি, এটা হচ্ছে বহিঃপর্দা আর এটা হচ্ছে অন্তঃপর্দা। আর দুটো পর্দার মাঝের স্থানটাকে আমরা কি বলেছিলাম? পেরি কথাটা আসবে, মাইটোকন্ড্রিয়া যেহেতু তাহলে পেরি মাইটোকন্ড্রিয়াল, ওটা ছিল নিউক্লিয়ার, এটা হবে পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। স্পেস মানে স্থান। এবার যেটা এই যে অন্তঃপর্দাটা, এই অন্তঃপর্দাটা কেন ভাঁজকে যাবে, এখানে উদাহরণ দেওয়া আছে, তাহলে বোঝো কিভাবে এই পর্দাটা কতটা জায়গায় জুড়ে আছে। অনেক জায়গায় জুড়ে আছে। এবার দেখো, এবার পর্দাটা দেখো কতটা জায়গায় জুড়ে আছে, অনেক কম জায়গায় জুড়ে আছে, কিন্তু সেই বড় পর্দাটাই তো, এইটাই তো এতটা জায়গা জুড়ে ছিল যখন মেলেছিল, যখনই আমি একে ভাঁজ করে দিচ্ছি সেই পর্দাটাই কিন্তু কম জায়গার মধ্যে হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে সিগনিফিকেন্স। কিভাবে এটা অনেক ভাঁজ খাওয়ার ফলে কি হয়েছে, এর সারফেস এরিয়া বেড়ে গেছে কিন্তু জায়গা অনেক কম নিয়েছে, মানে এর সারফেস এরিয়া বেড়ে গেছে মানে পৃষ্ঠতলের পরিমাণ অনেক বেড়ে গেছে কিন্তু জায়গা অনেক কম নিয়েছে। তুমি ভাবো যদি এটা পুরো স্মুথ হতো তাহলে কিন্তু যতটা অন্তঃপর্দা আছে এতটা অন্তঃপর্দা এখানে ধরতো। আমি কি বললাম, বুঝতে পারলাম কি, যে পর্দা যেমন ভাঁজ করে দিলে বড় পর্দা এক জায়গায় ছোট্ট হয়ে থেকে যায়, সেরকম এদেরও অন্তঃপর্দাটা বারবার ভাঁজ খাওয়ার ফলে সেই পর্দাতে সারফেস এরিয়া মানে পৃষ্ঠতলের পরিমাণ বেড়েছে কিন্তু জায়গা কম লেগেছে, জায়গা কম লেগেছে। সেই জন্য আমাদের দেখবো অন্তঃপর্দার এরকম স্থানে স্থানে যে আঙুলের মতো ভাঁজ খেয়েছে, এদেরকে বলা হয় ক্রিস্টি। কি বলবো? ক্রিস্টি। এবং এই ক্রিস্টির মধ্যে আমরা কি দেখতে পাবো সেটা এবার দেখো। ক্রিস্টিটা আর কি আমরা যদি একটু জুম করি তাহলে আমরা কি দেখতে পাবো দেখো। আমরা যদি এই যে আঙুলের মতো প্রখরদাগ এটাকে একটু জুম আউট করে দেখি, জুম ইন করে দেখি, তাহলে আমরা কি দেখতে পাবো দেখো না, এই যে ক্রিস্টি যেটা আছে সেই ক্রিস্টির গায়ে আমরা দেখতে পাবো টেনিস র্যাকেট। দেখেছো? টেনিস খেলেছে তো, ব্যাডমিন্টন খেলেছে তো, দেখবে যেটা খেলা হয় ব্যাটের যেটা দেখবে এরকম হাতল থাকে আর এরকম একটা র্যাকেট থাকে, তাই তো? এটা নেটের মতো থাকে না? এই টেনিস র্যাকেটের মতো দেখবো কিছু দানা আছে। কার গায়ে? ক্রিস্টির গায়ে। এরকম অজস্র আমরা দেখো টেনিস র্যাকেটের মধ্যে এরকম দানা আছে। যে দানার আবার পার্টিকুলার অংশ, যেমন এই মোটা অংশটাকে মানে যে দানার যদি একটা অংশ দেখি, এটা হচ্ছে মস্তক, মাথা, হেড, টেল, গ্রীবা এরকম থাকে, আমি অততে যাচ্ছি না। এই যে দানাগুলো দেখতে পাচ্ছি, এই মানে এগুলোকে আমরা কিরকম দেখতে পাবো, এরকম দানার মতো অংশ রয়েছে, ঠিক এরকম অসংখ্য দানাদার দেখবো অংশ আছে কার? ক্রিস্টির গায়ে। এবং এই দানাদার অংশগুলোকে আমরা কি বলবো? বলবো
F0 F1 দানা কি বলবো বা অক্সিজেন, F0 F1 দানা বা অক্সিজেন, বা এর আরেকটা নাম লিখে রাখো ফার্নান্ডেজ মোরান অতএব। এই F4 কি? F4 হচ্ছে ফার্নান্ডেজ বিজ্ঞানীর নাম, F4 হচ্ছে ফার্নান্ডেজ মোরান অবয়ব বলে। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে মাইটোকন্ড্রিয়ার যেটা অন্তঃপর্দা সেটা ফার্স্টে তৈরি করেছে ক্রিস্টি, সেই ক্রিস্টির গায়ে কিছু দানাদার অংশ আছে, তাদেরকে আমরা বলছি অক্সিজেন, এবং এই অক্সিজেনই অ্যাকচুয়ালি এই অক্সিজেনের মধ্যে কি তৈরি হয়? নিউক্লিয়ার মানে মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে প্রধান গুরুত্বপূর্ণ কে? অক্সিজেন। অক্সিজেনের মধ্যে কি তৈরি হচ্ছে? কোষীয় শ্বসন তৈরি হচ্ছে। ছবিটা এঁকে ফেলেছো কি? ছবিটা এঁকে ভালো, আমি যেটা বলবো সেটা লিখবো। এবং তোমরা বড় হয়েছে, এবার হাত কান দুটোকে অ্যাক্টিভেট করতে হবে, কারণ হিউজ বড় সিলেবাস, এবং যদি ধরে এরকম করি তাহলে সময় পাবে না। আর এগুলো প্রথম একটু অসুবিধা হলো, পরে অ্যাডজাস্ট হয়ে যাবে। তাই বলে এই নয় যে ধরো তুমি ছবি আঁকছো, সেই সময় তোমার কথা কানে নিচ্ছ না, সেটা নিলে হলেও হবে না। শুনবে, বুঝবে, লিখবে, এবং এটা অভ্যাসের দ্বারা আসবে। তোমার হাত, মাথা এবং চোখ, কান সব এক সূত্রে গাঁথা। তোমাকে সবাইকে ট্রেন করতে হবে যে এইটা মানে এইটা হয়েছে। যেমন হয় না, ক্রিকেট খেলতে যাচ্ছ, এই বলটাকেও দেখছো, ছুটছো, প্লাস হাতটাকে এমন ভাবে রাখছো যেন বলটা এসে করে, মানে দৌড়ে আবার বাউন্ডারি আছে কিনা সেটাও লক্ষ্য করছে। সব কিছুকে ট্রেন করতে হচ্ছে। বেশ, প্যারা চেঞ্জ করে লেখো। দেখো F0 F1 দানায় F0 F1 দানায় কোষীয় শ্বসনের ফলে এটি কি উৎপন্ন হয়? কোষীয় শ্বসনের ফলে এটি কি উৎপন্ন হয়? F0 F1 দানায় কোষীয় শ্বসনের ফলে এটি কি উৎপন্ন হয়? এবার একটা জিনিস ভালো করে মন দিয়ে শোনো। মাইটোকন্ড্রিয়ায় এবং প্লাস্টিডে আমরা স্পেশাল দুটো ক্যারেক্টার পাবো। কি কি? আমরা কোনো কোষীয় অঙ্গাণুর মধ্যে দেখতে পাবো না যে তাদের মানে দেখো ডিএনএ কোথায় ছিল? নিউক্লিয়াসে ছিল। আমরা দেখবো যে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড তারা কোষীয় অঙ্গাণু, তাও এদের মধ্যে আমরা দেখবো নিজস্ব একটা ডিএনএ আছে। এরা কোষীয় অঙ্গাণু, তাও দেখবো এদের মধ্যে নিজস্ব রাইবোসোম আছে। তুমি ভাবো রাইবোসোম আমরা কোথায় পেয়েছিলাম? সাইটোপ্লাজমে পেয়েছিলাম। আমরা দেখবো এই মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের মধ্যে নিজস্ব, যেমন হয় না, ফর এক্সাম্পল ধরো বাপের দুটো ছেলে, একটা লোকের দুটো ছেলে, এবার একজন কিছুই করে না, যাই করে বাবাকে বলে বাবা টাকা দাও, বিড়ি কিনে খাবে, তাও বাবা বলে বাবা টাকা দাও। আরেকজন আছে, সে ধরো কোনো ব্যবসা ট্যাবসা করে, বা সে ধরো টুকিটাকি কোনো না কোনোভাবে সে ইনকাম করে। তাহলে প্রথম যে ছেলে, সে ছেলেটা বাবার প্রতি সম্পূর্ণ ডিপেন্ডেন্ট, মানে বাবা যদি না দেয় তার চলবে না। কিন্তু দ্বিতীয় যে ছেলে, তার কিন্তু সে বাবার প্রতি সম্পূর্ণ ডিপেন্ডেন্ট। কিছু কিছু জিনিস সে তার বাবার প্রতি ডিপেন্ডেন্ট নয়, তার কারণ সে নিজস্ব তার কি ইনকাম আছে। ঠিক একই রকম মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড দেখবো সম্পূর্ণভাবে নিউক্লিয়াসের উপর ডিপেন্ডেন্ট নয়। কেন নয়? দেখবো তার নিজস্ব ডিএনএ আছে, তার নিজস্ব প্রোটিন ফ্যাক্টরি মানে রাইবোসোম আছে। সেই জন্য আমরা এই মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডকে একটা টার্মিনোলজি প্রয়োগ করে এবং পরীক্ষায় প্রশ্ন দেয়, এদেরকে বলা হয় সেমি অটোনোমাস অর্গানেল, বাংলায় বলে অর্ধ স্বয়ংক্রিয় কোষীয় অঙ্গাণু। অর্ধ স্বয়ংক্রিয় কোষীয় অঙ্গাণু। লেখো, আমি বলছি, লেখো মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডে, লেখো মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড। আমরা এরপরই প্লাস্টিডের গঠনটা বলবো, আজকে দিয়ে শেষ করবো। দেখো মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডে
নিজস্ব ডিএনএ, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের নিজস্ব ডিএনএ, কমা রাইবোজোম। তাহলে আমরা প্রোক্যারিওটিক কোষে কি রাইবোজোম পেয়েছিলাম কত এস? 70s। ইউক্যারিওটিক কোষে 80s। তাহলে এদের ক্ষেত্রে কি এস পাবো? ব্র্যাকেটে লিখো 55s, ব্র্যাকেটে কি লিখবে? 55s, 55s। তাহলে মাইটোকন্ড্রিয়া পরীক্ষায় তো এটা ভালো প্রশ্ন হয়ে যেতে পারে, মাইটোকন্ড্রিয়াতে কি ধরনের রাইবোজোম থাকে কত এস? 55s। ঠিক আছে, প্লাস্টিডেও কি রাইবোজোম থাকে 55s। তাহলে আমি কি বললাম? মাইটোকন্ড্রিয়া এবং মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডে নিজস্ব ডিএনএ, কমা রাইবোজোম উপস্থিত থাকায় এদের অর্ধ স্বয়ংক্রিয় কোষীয় অঙ্গাণু, এদের অর্ধ স্বয়ংক্রিয় কোষীয় অঙ্গাণু, এদের অর্ধ স্বয়ংক্রিয় কোষীয় অঙ্গাণু, ব্র্যাকেটে ইংরেজিটা লিখতে পারো সেমি অটোনোমাস অর্গানেল বলে, অর্ধ স্বয়ংক্রিয় কোষীয় অঙ্গাণু বা সেমি অটোনোমাস অর্গানেল বলে। বলে এখান থেকে কোনো প্রশ্ন আছে কিনা? মাইটোকন্ড্রিয়া থেকে কোনো কোশ্চেন আছে? কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকলে এখন অবধি বলতে পারো আমাকে। নেক্সট যে কোষীয় অঙ্গাণু সেটি হচ্ছে প্লাস্টিড। নেক্সট যে কোষীয় অঙ্গাণু সেটা হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড কোনো প্রশ্ন এতদূর অবধি কারোর কিছু জানার আছে? কিছু ডাউট কোনো জায়গায়? বেশ, দেখো প্লাস্টিড আমরা কোথায় পাবো? কোন কোষে? হ্যাঁ, শুধুমাত্র উদ্ভিদ কোষে। লেখো এটি উদ্ভিদ কোষে অবস্থিত। প্লাস্টিড পয়েন্ট করো, লেখো এটি উদ্ভিদ কোষে অবস্থিত, এটি উদ্ভিদ কোষে অবস্থিত দ্বিতীয় বৃহৎ। তাহলে প্রথম বৃহৎ কে ছিল? নিউক্লিয়াস। উদ্ভিদ কোষের মাইটোকন্ড্রিয়া তৃতীয় বৃহৎ। দেখো আমি উল্লেখ করে দিয়েছিলাম মাইটোকন্ড্রিয়া দ্বিতীয় বৃহৎ কোন কোষে? প্রাণী কোষে। তার কারণ প্রাণী কোষে প্লাস্টিড নেই। কিন্তু যখনই উদ্ভিদ কোষে দেখো মাইটোকন্ড্রিয়া দ্বিতীয় নয়, দ্বিতীয়। কারণ দ্বিতীয় থেকে কে ঢুকে গেছে? প্লাস্টিড। দেখো এটি উদ্ভিদ কোষের কি বললাম অবস্থিত দ্বিতীয় বৃহৎ কোষীয় অঙ্গাণু, যা দ্বি একক পর্দা বেষ্টিত, যা দ্বি একক পর্দা বেষ্টিত। যা দ্বি একক পর্দা বেষ্টিত। হয়েছে? দিয়ে লেখো देखो प्लास्टिड तीन प्रकार। देखो प्लास्टिड तीन प्रकार। प्लास्टिड तीन प्रकार यथा কেটে যাবে না।
হয়েছে? প্লাস্টিককে আমরা তিনটে কালারে মানে তিনটে ভাগে ভাগ করতে পারি। তো প্লাস্টিককে কি কি? একটা হচ্ছে ক্রোমোপ্লাস্টিক, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্টিক, আর একটা হচ্ছে লিউকোপ্লাস্টিক। তাহলে প্লাস্টিককে আমরা কয় ভাগে ভাগ করলাম? কার উপর ভিত্তি করে? বর্ণ নির্ধারণের উপর ভিত্তি করে। কি কালার দেবে? তুমি গাছের পাতা দেখেছো তো? সবুজ। কি আছে? ক্লোরোপ্লাস্টিক আছে। তুমি দেখবে একটা আম যখন কাঁচা অবস্থা থেকে কি রং? সবুজ। যখন পেকে যায় কিন্তু কোনো আম লাল হচ্ছে, কোনো আম হলুদ হচ্ছে, ঠিক? দেখবে কলার ক্ষেত্রেও তাই, যখন কাঁচা অবস্থায় আছে সবুজ, কিন্তু যখন পেকে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? তার কারণ হচ্ছে কাঁচা অবস্থায় যেটা ক্লোরোপ্লাস্টিক ছিল, যখনই সেটা পেকে যাচ্ছে মানে কোষ প্রাচীর যখনই পরিণত হয়ে যাচ্ছে, সেটা কিসে পরিণত হচ্ছে? ক্রোমোপ্লাস্টিকে। সেই জন্য হলুদ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে দেখতে পাবো প্লাস্টিক যে তিন প্রকার, সেটা কি কি বর্ণ নির্ধারণ করে? ক্রোমোপ্লাস্টিক মানে সেটা সবুজ বর্ণ ছাড়া অন্যান্য রং, সবুজ বর্ণ ছাড়া অন্যান্য বর্ণ। ক্লোরোপ্লাস্টিক মানে কি বর্ণ নির্ধারণ করে? সবুজ বর্ণ। আর লিউকোপ্লাস্টিক মানে এটা হচ্ছে বর্ণহীন। এটা মেইনলি কি করে? এটা মেইনলি যেটা করে সেটা হচ্ছে খাদ্য সঞ্চয় করে। আচ্ছা, বর্ণহীন কি রকম? তুমি আমাকে বলতে পারবে যে জলের বর্ণ কি? সাদা বললে কিন্তু হবে না, কারণ সাদা তাহলে দুধের বর্ণ। তো জলের বর্ণ হচ্ছে বর্ণহীন, ইংরেজিতে বলে হায়ালাইন, কালারলেস। তাহলে আমরা তিন রকমের প্লাস্টিক পাচ্ছি। একটা হচ্ছে ক্রোমোপ্লাস্টিক, যেটা সবুজ বর্ণ ছাড়া, যেটা কমলা, হলুদ, লাল সমস্ত বর্ণ নির্ধারণ করছে কে? ক্রোমোপ্লাস্টিক। যদি সবুজ বর্ণ নির্ধারণ করে তাকে আমরা বলবো ক্লোরোপ্লাস্টিক। আর যদি সেটা কোনো বর্ণ নির্ধারণ না করে, যেটা মেইনলি কি করে? খাদ্য সঞ্চয় করে, তাকে আমরা কি বলবো? লিউকোপ্লাস্টিক। এবার তাহলে খাদ্য সঞ্চয় করে, ফর এক্সাম্পল আমরা লিউকোপ্লাস্টিক পাবো কোথায়? যেমন ধরো আলু। আলুটা কি ফলে তৈরি হয়েছে? খাদ্য সঞ্চয়ের ফলে। এবারে লিউকোপ্লাস্টিক কি ধরনের খাদ্য সঞ্চয় করছে তার উপর ভিত্তি করে আমরা লিউকোপ্লাস্টিককে তিন ভাগে ভাগ করি। কি ধরনের খাদ্য সঞ্চয় করছে তার উপর ভিত্তি করে। তাহলে লিউকোপ্লাস্টিকের আবার তিনটা ভাগ নামো। প্লাস্টিককে আমরা তিন ভাগে ভাগ করলাম, একটা ক্রোমোপ্লাস্টিক, একটা ক্লোরোপ্লাস্টিক, আর একটা লিউকোপ্লাস্টিক। তার মধ্যে লিউকোপ্লাস্টিক কোনো রকম বর্ণ নির্ধারণ করে না, ক্লোরোপ্লাস্টিক সবুজ বর্ণ নির্ধারণ করে, আর ক্রোমোপ্লাস্টিক সবুজ ছাড়া অন্য বর্ণ নির্ধারণ করে। এই যে লিউকোপ্লাস্টিক, সে যদি কার্বোহাইড্রেট সঞ্চয় করে, যেমন তুমি আলুতে মেইনলি কি পাবে? কার্বোহাইড্রেট পাবে, তাই তো? তখন তাকে বলে অ্যামাইলোপ্লাস্ট। কি বললাম? অ্যামাইলোপ্লাস্ট। এখান থেকে একটা প্রশ্ন হয় যে শর্করা সঞ্চয়কারী প্লাস্টিড হলো কোনটি? অ্যামাইলোপ্লাস্ট। কার্বোহাইড্রেটের বাংলা কি গো? শর্করা। পরীক্ষার সময় শর্করা এসে দিয়ে যেমন বলো না যে স্যার আউট অফ সিলেবাস কোশ্চেন, আমি তো পড়েই নাই কোনো। কার্বোহাইড্রেটের বাংলা হচ্ছে শর্করা। সেটা যদি প্রোটিন সঞ্চয় করে তাকে আমরা বলবো প্রোটিওপ্লাস্ট। আর সে যদি ফ্যাট সঞ্চয় করে তাকে আমরা বলবো ফ্যাটিওপ্লাস্ট নয়, ইলায়োপ্লাস্ট। দেখো তাহলে আমি কি বললাম? প্লাস্টিক তিন রকম, ক্লোরোপ্লাস্টিক, ক্রোমোপ্লাস্টিক এবং লিউকোপ্লাস্টিক। লিউকোপ্লাস্টিক আবার তিন রকম, সে যদি কার্বোহাইড্রেট সঞ্চয় করে তাকে আমরা বলবো অ্যামাইলোপ্লাস্ট, সে যদি প্রোটিন সঞ্চয় করে তাকে বলবো প্রোটিওপ্লাস্ট, এবং সে যদি ফ্যাট সঞ্চয় করে তাকে আমরা বলবো ইলায়োপ্লাস্ট। ঠিক, এবার আমরা স্ট্রাকচার আছে কি রকম দেখতে হবে। এটা করে আজকে বায়োলজি ছাড়বো না। আমরা যদি প্লাস্টিক অ্যাকচুয়ালি এরকম কটা আবরণ হয় বললাম? দুটি আবরণ বেষ্টিত, তাই তো? এর পর্দার কোনো ছেড়ছাড় নেই, মানে দুটোই স্মুথ। এমনটা নয় যে একটা স্মুথ একটা, যেমন মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে দেখলাম একটা স্মুথ কিন্তু অন্ত পর্দাটা এরকম খাঁচকে ছিল, এখানে এরকম কোনো সমস্যা নেই, এখানে একদম দুটোই স্মুথ।
আমরা যদি ক্লোরোপ্লাস্টিডের যদি সেকশন করি কি দেখতে পাবো? দেখো, দেখতে পাবো অসংখ্য কয়েনের মতো কিছু অংশ, মানে 1 টাকা 2 টাকা কয়েন দেখেছো তো, সেই কয়েনগুলো এরকম সজ্জিত আছে। সব 4টা থাকে নাকি? না, তার কোনো মানে নেই। বেশ দাঁড়া, একটা 5টা বুঝানো, তোমাদের এই থিঙ্কিং এইখানে সমস্ত তার কোনো মানে নেই। বেশ, এই যে আমরা যদি এটাকে অ্যাকচুয়ালি দেখিয়ে দেখবো কি রকম, আর দেখো কোষ পর্দাটা এরকম ভাঁজ খেয়েছে। অ্যাকচুয়ালি এটা এরকম কোনো কয়েন, আলাদা কয়েন আসেনি, কোষ পর্দাটাই দেখবে এরকম ভাঁজ খেয়ে তৈরি করেছে। ধোকা হয়ে গেল না, যেমন ধোকা হয়ে যায় না, দেখবে কোনো দুর্গার মূর্তি দেখছো বা কোনো ঠাকুরের মূর্তি দেখছো, দেখবে সামনেটা দেখে হেভি ভক্তি আছে, যখন তুমি পিছনটা দেখবে, তুমি দেখবে যে কোনো ঠাকুরের দ্বারা বিসর্জন হচ্ছে, তুমি সামনেটা দেখছো দারুণ প্রণাম করে একদম বিশাল ভক্তি আসছে, যখনই ঠাকুরটা পিছিয়ে পিছিয়ে যাচ্ছে তুমি পিছনের দিকটা দেখে ফেলবে, দেখবে এই কাঠ বেরিয়ে গেছে, দেখবে মাটি বেরিয়ে গেছে, চুলগুলো নাই পিছনের দিকটাতে, হয় না? ঠিক সেরকম আমাদের এখানে যে এই যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি কয়েনের মতো অংশ, সেগুলো আমরা দেখবো এটা কি নিয়ে তৈরি হয়েছে, কোষ পর্দাটায় ভাঁজ খেয়ে খেয়ে তৈরি। পরীক্ষায় প্রশ্ন দেয় এই যে কয়েনের মতো অংশ, এগুলোকে কি বলে? এগুলোকে বলে থাইলাকয়েড। কি বললাম? থাইলাকয়েড। তাহলে থাইলাকয়েড প্রকৃতপক্ষে কি? কোষ পর্দা। বুঝে গেল? থাইলাকয়েড প্রকৃতপক্ষে কি? কোষ পর্দা। এবার দেখো এখানে কতগুলো থাইলাকয়েড আছে, আমি এখানে দেখিয়েছি 5টা এরকম থাইলাকয়েড আছে, এবং এই অনেকগুলো থাইলাকয়েড নিয়ে যে স্তম্ভটা তৈরি করে, আমি ভালো করে কি বলছি শোনো, অনেকগুলো থাইলাকয়েড নিয়ে যে স্তম্ভ তৈরি করে তাকে বলে গ্রানাম। কি বলে? সিঙ্গুলার, এক বচনে বলে গ্রানাম, আর যখন অনেকগুলো হবে তাকে আমরা বলবো গ্রানা। ক্লিয়ার? যদি আমি একটা স্তম্ভকে বলি বলবো গ্রানাম, আর যদি অনেকগুলো স্তম্ভকে বলি বলবো গ্রানা। আর এই যে গ্রানা বাদে বাকি যে জলীয় অংশটা রয়েছে, মানে গ্রানা বাদে যে ধাত্রটা রয়েছে, সেই ধাত্রটাকে বলা হয় স্ট্রোমা। তাহলে আমরা প্লাস্টিডের মধ্যে মেইনলি ক্লোরোপ্লাস্টিডের মধ্যে কি কি পাচ্ছি? একটা পাচ্ছি গ্রানা, আর একটা কি পাচ্ছি? স্ট্রোমা। এবং আমরা দেখতে পাবো এই যে থাইলাকয়েড গুলো, মানে এই যে গ্রানাগুলো, তারা পরস্পরের সাথে কানেক্টেড, এরকম সরু সরু সুতোর মতো অংশ নিয়ে পরস্পরের সাথে এরকম কানেক্টেড, সরু সরু তন্তুর মতো অংশ নিয়ে এরকম কানেক্টেড। এবং এই যে সরু সরু সুতোর মতো অংশ নিয়ে, যে সূত্রাকার অংশ নিয়ে প্রতিটা গ্রানা পরস্পর কানেক্টেড, তাদেরকে বলে স্ট্রোমা ল্যামেলি। কি বললাম? স্ট্রোমা ল্যামেলি। ক্লোরোপ্লাস্টিড কেন গুরুত্বপূর্ণ? কেন গাছের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্টিড গুরুত্বপূর্ণ বলো তো? হ্যাঁ, বর্ণ ধারণ করে বলে না, বর্ণ ধারণ করে কি হবে? গাছের ফায়দা কি? খাদ্য বানাতে পারবে, খাদ্য বানাতে পারবে। সবুজ বর্ণ কেন গুরুত্বপূর্ণ? খাবার বানাতে পারবে, কারণ ওখানে কে আছে? ক্লোরোফিল আছে। ক্লোরোফিল কেন খাবার বানাতে পারবে? কারণ তার ক্যাপাসিটি আছে। তাহলে আমি কি বললাম? তাহলে আমরা দেখলাম ক্লোরোপ্লাস্টের মধ্যে কি কি পাবো? একটা গ্রানা পাবো, আর কি পাবো? স্ট্রোমা। এবার প্যারা চেঞ্জ করে লেখো আমি যেটা বলছি। দেখো, সালোক সংশ্লেষের ফলে উদ্ভিদ খাবার তৈরি করে। সালোক সংশ্লেষের ফলে উদ্ভিদ খাবার তৈরি করে। সালোক সংশ্লেষে আমরা পরের সেমিস্টারে তোমরা পড়বে, সালোক সংশ্লেষ তোমাদের বায়োলজিতে আছে, সেখানে আমরা দেখবো সালোক সংশ্লেষের দুটো দশা হয়। তোমরা যদি ক্লাস 9এও পড়ে থাকো মনে রাখবে, দেখবে আলোক দশা আর অন্ধকার দশা।
দেখো সালোক সংশ্লেষের আলোক দশা সম্পন্ন হয় গ্রানাতে, তাহলে গ্রানা ছাড়া সালোক সংশ্লেষ হবে? হবে না। এবং অন্ধকার দশা সম্পন্ন হয় স্ট্রোমাতে। সালোক সংশ্লেষের আলোক দশা সম্পন্ন হয় গ্রানাতে এবং অন্ধকার দশা সম্পন্ন হয় স্ট্রোমাতে। হয়েছে? তাহলে আলোক দশা হচ্ছে কোথায়? গ্রানাতে। অন্ধকার দশা হচ্ছে স্ট্রোমাতে। গাড়িতে লেখো। দেখো থাইলাকয়েড পর্দায়, দেখো থাইলাকয়েড পর্দায়, এই যে থাইলাকয়েড পর্দা দেখছো তো, ব্র্যাকেটে লিখে রাখো তো পরিবর্তিত কোষ পর্দা। তাহলে থাইলাকয়েডটা কি থেকে এসেছে? কোষ পর্দা থেকে এসেছে। দেখো থাইলাকয়েড পর্দায়, ব্র্যাকেটে লেখো পরিবর্তিত কোষ পর্দা, ব্র্যাকেট ক্লোজড। থাইলাকয়েড পর্দায় ক্লোরোফিল অবস্থান করে। থাইলাকয়েড পর্দায় ক্লোরোফিল অবস্থান করে, মেনলি বহি পর্দায়, যেটা আর কি থাইলাকয়েডের যে বাইরের দিকের পর্দা সেটাতে। থাইলাকয়েড পর্দায় কি বললাম? ক্লোরোফিল অবস্থান করে। দাড়ি 250টি ক্লোরোফিল নিয়ে কোয়ান্টোজোম গঠিত হয়। কোয়ান্টোজোম গঠিত হয়। যেমন তুমি ভাবো 11টা প্লেয়ার নিয়ে আমাদের ইন্ডিয়ার টিম, তাই তো? যে কোনো দেশের টিম মানে কি যে কোনো একজন পারফরমেন্স করছে? কি সবাই পারফরমেন্স করছে, তার ফলে একটা টিম ওয়ার্ক করছে। সেরকম কতগুলো ক্লোরোফিল? 250টি ক্লোরোফিল নিয়ে কোয়ান্টোজোম গঠিত হয়। গাড়িতে লেখো কোয়ান্টোজোমকে সালোক সংশ্লেষকারী একক বলে। তাহলে কোয়ান্টোজোমকে সালোক সংশ্লেষীয় একক বলে। পরীক্ষায় এটা প্রশ্ন দেয়, কোয়ান্টোজোমকে সালোক সংশ্লেষীয় একক বলে। প্লাস্টিক থেকে কি রকম প্রশ্ন আসতে পারে? একটা খুব ভালো প্রশ্ন আসতে পারে লিউকোপ্লাস্টিক থেকে। কার্বোহাইড্রেট সঞ্চয়কারী বা প্রোটিন সঞ্চয়কারী বা ফ্যাট সঞ্চয়কারী প্লাস্টিডের নাম। খুব ভালো প্রশ্ন আসতে পারে আলোক দশা কোথায় হয়, অন্ধকার দশা কোথায় হয়? থাইলাকয়েডের কোথায় হয়? থাইলাকয়েডের পর্দায় হয়। এবং থাইলাকয়েডের পর্দায় আমরা ক্লোরোফিল দেখতে পাই এবং সেই ক্লোরোফিল অণুগুলো নিয়ে তৈরি হয় কোয়ান্টোজোম, যেটা অ্যাকচুয়ালি সালোক সংশ্লেষ করে। তো যদি বলা হয় যে প্লাস্টিডের কাজ কি, তাহলে প্লাস্টিডের কাজ লেখো। কাজ দুটো কাজ লিখে রাখো। একটা লেখো বর্ণ নির্ধারণ করা, আর 2 নাম্বার কাজ লিখে রাখো খাদ্য সংশ্লেষ করা ও খাদ্য সঞ্চয় করা। এটা ডিপেন্ড করছে কোন ধরনের প্লাস্টিক, তাই না? 1 নাম্বার কাজ লেখো বর্ণ নির্ধারণ করা, আর 2 নাম্বার কাজ লেখো খাদ্য সংশ্লেষ করা ও খাদ্য সঞ্চয় করা। আমরা পরের ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিভিন্ন যে কোষীয়গুলো রয়েছে, যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বস্তু, লাইসোজোম, আর হচ্ছে সাইটোস্কেলিটন আছে এবং মাইক্রোবায়োটিস। তাহলে এই চ্যাপ্টারটা শেষ। ঠিক আছে?